বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব মানি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপর 22 নম্বর লেকচার। এটা আমরা আলোচনা করছি রিস্ক অ্যান্ড রিটার্ন, ঝুঁকি এবং আয়। এই অধ্যায়টা শুরু করেছি আমি আমার 21 নম্বর লেকচার হতে। আজকে হচ্ছে কি এইটার দ্বিতীয় লেকচার। তবে একটা কথা বলছি, হয়তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানি ব্যাংকিং ফাইন্যান্সের 4th ইয়ারে, আবার দেখবে মাস্টার্সের এই সিলেবাসের সাথে এটা মিল আছে কিনা, আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এটা 3rd ইয়ারও থাকতে পারে, 2nd ইয়ারও থাকতে পারে। সূচক কথা, যার যে ইয়ারে সেই ইয়ারের সিলেবাসের সাথে যদি মিল থাকে তাহলে ক্লাসটা তোমরা কি করতে পারো, দেখতে পারো। প্রথমেই আমি একটা বিষয় তোমাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি যে 21 নম্বর ক্লাসে আমি মুনাফার হারে একটা সূত্র দিয়েছিলাম, আর ইকুয়াল টু মুনাফার হার লিখেছিলাম সি প্লাস P1 মাইনাস P2 P নট বাই P নট। এই সিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের লভ্যাংশ। এটা ডিভিডেন্ড যদি হয় তাহলে ডি লিখতে হবে, যদি সুদ হয় তাহলে এখানে আই লিখতে হবে। লেখা ভালো। P1 হচ্ছে যে ওই সম্পদের সমাপনী মূল্য, আর P নট হচ্ছে প্রারম্ভিক মূল্য। এবং এটা হচ্ছে আমাদের সেই সূত্র যার মাধ্যমে আমরা মুনাফার হারটা কি করে বের করে থাকি। আমি গত ক্লাসে একটা অঙ্ক করার সময় সি প্লাস P1 মাইনাস P নট বাই P নট ইন্টু 100 দিয়েছিলাম। আবার কেটে এইভাবে লিখে আনসারটা কি করেছিলাম, মিলিয়েছিলাম। আসলে দুটো সূত্রই কারেক্ট, দুটোই কারেক্ট। এটা কাটার কোনো প্রয়োজন ছিল না। কেউ ইচ্ছে করলে এই সূত্র দিয়ে লিখতে পারো, কেউ এটা দিয়ে লিখতে পারো। তবে একটা কথা বলছি, মনে করো এইটা দিয়ে যদি লেখো, রেজাল্ট আসলো 0.05, আর এইটাতে লিখলে আসবে কি হবে 5। এটাতে আসলে কি আসবে 5। আর এখানে যদি 0.05 রেজাল্ট আসে, এই সূত্রে রেজাল্ট আসে 5, কারণ 100 দ্বারা গুণ করলে 0.05টা 5 হবে। অথবা এখানে যদি 0.18 আসে, তাহলে এখানে আসবে রেজাল্টটা কত, 18, কারণ 100 দ্বারা গুণ করলে 0.18টা কত, 18। এখানে 0.05 সমান আমরা কত লিখতে পারি, 5%, আর 0.18 সমান কত লিখতে পারি আমরা, 18%। আর এখানে আমরা ডাইরেক্ট কি লিখবো, 5%, ডাইরেক্ট কত, 18%। ঠিক আছে, এখানে সরাসরি 5% বা 18% বের হবে। আর যদি 100 দ্বারা গুণ না দেই তাহলে 0.05 বের হবে। 0.05 যে কথা, 5% কি একই কথা। জি, তা তোমরা যে কোনো সূত্র ইউজ করতে পারো। এই সূত্রে 5 আসবে। আনসার দেওয়ার সময় বলবো আমরা মুনাফার হার হচ্ছে কত, 5%, মানে 100-র ভিতরে কত, 5। যাক, একটু ক্লিয়ার করলাম। এটা 21 নম্বরের যে লেকচারটা। আসো আজকে 22 নম্বর লেকচারে আমরা আলোচনা করব রিস্ক নিয়ে। রিস্ক অর্থ হচ্ছে ঝুঁকি। রিস্ক অর্থ হচ্ছে ঝুঁকি। মনে করো যে এ কোম্পানি একটা বন্ড ছেড়েছে, যে বন্ডের বাজার মূল্য হচ্ছে 1000 টাকা। বন্ডের বাজার মূল্য হচ্ছে 1000 টাকা, এবং তারা বলল যে এই বন্ডের উপর তারা 20% সুদ দেবে। এর মানে 1 বছর পর আমরা এ কোম্পানির বন্ড হতে কত টাকা পাবো, সুদ বাবদ 200 টাকা পাবো। কারণ 1000-এর 20% হচ্ছে কত, 200। কেউ যদি খুব সহজে 1000-এর 20% যদি বের করতে চাও, তাহলে 20% মানে কি, 0.20। এটাকে 1000 দিয়ে কি করবা, গুণ দিয়ে দিবা। তো তোমরা জানো যে এইটাকে 1000 দিয়ে যদি গুণ করি, এই দুইটা শূন্যের কারণে দশমিকটা এখানে চলে আসবে। ঠিক আছে, দশমিক আউট।
ওকে, আর আর একটা শূন্যের জন্য 200 ডানে একটা শূন্য বসবে, 20-এর ডানে 200 হয়ে যাবে। আরেকজন ব্যক্তি কি করলো, বি কোম্পানির একটা শেয়ার কিনলো, 1000 টাকার একটা শেয়ার কিনলো। বি কোম্পানি একটা শেয়ার কিনলো, সেটা কত, 1000 টাকার। এবং সে প্রত্যাশা করছে, মার্কেট দেখে সে প্রত্যাশা করছে সে বছর শেষে ডিভিডেন্ড 20% পাবে। বছর শেষে ডিভিডেন্ড, আমরা কোম্পানি যে মুনাফাটা দেয় সেটাকে আমরা ডিভিডেন্ড বলি, 20% পাবে। অর্থাৎ সে প্রত্যাশা করছে 1 বছর পর সে কত টাকা পাবে, 200 টাকা সে পাবে। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এ কোম্পানির যে বন্ডটা আমরা ক্রয় করেছি 1000 টাকা, যেটার ইন্টারেস্ট রেট হচ্ছে 20%, 1 বছর পর কিন্তু আমরা এই 200 টাকা আমরা পাবো বন্ড হতে। এইটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, এইটা নিয়ে কোনো কি নেই, অনিশ্চয়তা নেই, অনিশ্চয়তা কি নেই, মানে কোনো ধরনের আনসার্টেনিটি নেই যে আমি 200 টাকায় পাবো। কারণ সুদ মানে কি, সুদ হচ্ছে কোম্পানির লাভ হোক লস হোক, তোমাকে যেটা সে ওয়াদা করেছে 20%, 100 টাকায় 20 টাকা, 1000 টাকায় 200 টাকা, এটা তোমাকে দেবেই। অতএব এখানে কোনো অনিশ্চয়তা নেই, অতএব এখানে কোনো ঝুঁকি নেই, অনিশ্চয়তা নেই, যার ফলে এখানে কোনো কি নেই, ঝুঁকি নেই। ঠিক আছে, ঝুঁকি নেই। 1 বছর পর আমি কিন্তু 200 টাকা কি করছি, পেয়ে যাচ্ছি। অন্যদিকে আমি যদি বি কোম্পানির শেয়ারটা যদি কিনি 1000 টাকা দিয়ে, আর প্রত্যাশা করছি যে বি কোম্পানি 20% ডিভিডেন্ড দেবে, কিন্তু এখানে একটা অনিশ্চয়তা আছে। কি আছে, এই 200 টাকা পাওয়ার ভিতরে একটা অনিশ্চয়তা কি আছে। অনিশ্চয়তা কি, অনিশ্চয়তা হচ্ছে যে কোনো কারণে এই কোম্পানি তার প্রত্যাশা অনুযায়ী মুনাফা করতে পারলো না। ওইটা কোম্পানির কারণে হতে পারে, এই কোম্পানিতে হয়তো দেখা গিয়েছে যে শ্রমিক অসন্তুষ্ট ছিল, ফলে শ্রমিক ধর্মঘট কি হয়েছে, অথবা মনে করো যে বেশ কিছু দক্ষ ব্যবস্থাপক তার কোম্পানি ত্যাগ করে কি হয়ে গেছে, চলে গিয়েছে, অথবা সরকার এই কোম্পানির উপর কিছু কঠিন দৃষ্টি কি করেছে, রেখেছে, যার ফলে কোম্পানি তার প্রত্যাশা অনুযায়ী মুনাফা করতে পারলো না। সে 15% তোমাকে ডিভিডেন্ড কি করছে, দিচ্ছে, অথবা 10% ডিভিডেন্ড দিচ্ছে। অথবা যে বাজার যে খুবই মন্দা অবস্থায় থাকার কারণে, বাজারের কারণে কোম্পানি কি হয়েছে, মার্কেটের কারণে কোম্পানি তার প্রত্যাশা অনুযায়ী মুনাফা করতে পারে নাই, এই জন্য তুমি 20% ডিভিডেন্ড না পেয়ে তুমি সেটা কত পার্সেন্ট পেতে পারো, বাস্তবে 15% পেতে পারো। ঠিক আছে, এর মানে কি, এই 200 টাকা পাওয়ার পিছনে, মানে 20% পাওয়ার পিছনে অনিশ্চয়তা আছে। আর অনিশ্চয়তা আছে এর মানে কি, এখানে ঝুঁকি কে আছে, ঝুঁকি আছে। তাহলে এখন তোমরা আশা করি বুঝতে পেরেছ যে ঝুঁকির উৎসটা কি। ঝুঁকির উৎসটা হচ্ছে আনসার্টেনিটি, মানে অনিশ্চয়তা, অর্থাৎ অনিশ্চয়তার থেকে ঝুঁকির সৃষ্টি হয়। যেখানে কোনো ধরনের অনিশ্চয়তা নেই, পুরো নিশ্চয়তা রয়েছে, সেখানে কোনো ঝুঁকি কি নাই। আর যেখানে যে অনিশ্চয়তা কি রয়ে গেছে, সেখান থেকে কি হয়, ঝুঁকির উৎপত্তি হয়। একটা বিষয় মনে রাখবে যে আমরা অনিশ্চয়তাটাকে পরিমাপ করতে পারি না, কিন্তু আমরা ঝুঁকিকে কি করতে পারি, আমরা পরিমাপ করতে পারি। ঝুঁকিকে আমরা কি করতে পারি, আমরা হ্রাস কি করতে পারি, করতে পারি। তাহলে ঝুঁকি কি, তো ঝুঁকি হচ্ছে আমরা একটা কোম্পানির যে শেয়ার রাখলাম, সেখান থেকে আমরা মনে করছি 20% ডিভিডেন্ড পাবো, কিন্তু বাস্তবে 1 বছর পর দেখা গেল যে আমরা এটা 15% পেয়েছি, আরও 20%-এরও বেশি কি হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তা সাধারণত মানে ঝুঁকিটা হচ্ছে ওই প্রত্যাশার চেয়ে কি কম প্রফিটটা কি আসে, 15% হতে পারে, 12% হতে পারে, 18% কি হতে পারে। ঠিক আছে, মানে এই ধরনের একটা সম্ভাবনা কি আছে, হ্যাঁ, একটা অনিশ্চয়তা কি আছে, এটার থেকে ঝুঁকির কি হয়, সৃষ্টি হয়। ঠিক আছে, অথবা আমি মনে করেছি
যে আমি 1,000 টাকার শেয়ার কিনেছি, এটা আমি 1 বছর পর 1200 টাকা দিয়ে বিক্রি করব, কিন্তু দেখা যায় কিন্তু এমনও হতে পারে প্র্যাকটিক্যালি এটা 800 টাকায় চলে এসেছে, ক্যাপিটাল লস হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, কারণ মার্কেটের বিভিন্ন ধরনের যে অনিশ্চয়তা কি রয়ে গেছে, এই অনিশ্চয়তা থেকে এই ঝুঁকির কি হতে পারে, সৃষ্টি কি হতে পারে। একটা বিষয় মনে রাখবেন, বন্ডের ক্ষেত্রে কিন্তু আমি বলেছি 20% যে কি আছে তার ইন্টারেস্ট, মানে বছরে 200 টাকা পাবো, এটা নিয়ে কিন্তু কোনো অনিশ্চয়তা নাই, কিন্তু ঝুঁকি নেই। কিন্তু বন্ডের মূল্য বাড়তেও পারে, কমতেও পারে। এক্ষেত্রে বন্ডের মূলধনই লাভ এবং লসের ক্ষেত্রে কি আছে, ঝুঁকি কি রয়ে গেছে। অর্থাৎ বন্ড হতে যে রিটার্ন আসছে এটার ব্যাপারে কোনো ঝুঁকি নাই, কিন্তু বন্ডের বিক্রি করে যে মূলধনী লাভ বা লস সেখানে কিন্তু ঝুঁকি আছে। মূলধনী লাভ বা লস কি, আমি 1,000 টাকার বন্ড আমি 1200 টাকা দিয়ে বিক্রি করলাম, আমি 200 টাকা পেলাম, এটাকে বলা হয় মূলধনী লাভ। অথবা আমি 1200 টাকা 1,000 টাকার বন্ড আমি 900 টাকা দিয়ে বিক্রি করলাম, আমার 1,000 টাকা লস হলো, এটাকে বলা হয় মূলধনী লস। আচ্ছা, সেই মূলধনী লাভ লসের ক্ষেত্রে ঝুঁকি কি হবে সেটা আমি পরে কি করব, আমি আলোচনা করব। তারপরে ঝুঁকি সম্পর্কে একটা ধারণা আমরা কি করলাম, পেলাম। এখন আসুন, বিভিন্ন ধরনের ঝুঁকি আছে। একটা হচ্ছে কোম্পানি ঝুঁকি, একটা বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে। এর ভিতরে একটা হচ্ছে কি, যে কোম্পানি ঝুঁকি। হ্যাঁ, কোম্পানি ঝুঁকি। কোম্পানি ঝুঁকি, ঠিক আছে। কোম্পানি রিস্ক, কোম্পানি রিস্ক, কোম্পানি রিস্ক কি, কোম্পানি রিস্ক হচ্ছে যে কোনো, এটা কোম্পানি রিস্ক বলতে আমরা এটা কোনো একটা নির্দিষ্ট কোম্পানির সাথে এই ঝুঁকিটা রিলেটেড, কোনো একটা নির্দিষ্ট কোম্পানির সাথে এই ঝুঁকিটা রিলেটেড। মনে করো বাজারে এ বি সি ডি এই 4টা কোম্পানি আছে, ঠিক আছে। এই ঝুঁকিটা মনে করো এ কোম্পানির সাথে একটা ঝুঁকি রিলেটেড হতে পারে, বি কোম্পানির সাথে একটা, সি কোম্পানির সাথে একটা, ডি কোম্পানির সাথে একটা ঝুঁকি রিলেটেড হতে পারে। মনে করো যে 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 বিষয়ে এ কোম্পানি ঝুঁকি বহন করছে সেই ঝুঁকিটা বি কোম্পানির কি নাও থাকতে পারে, বি কোম্পানির অন্য একটা ঝুঁকি কি হতে পারে, থাকতে পারে। আবার সি কোম্পানির যে অন্য আরেকটা কি হতে পারে, ঝুঁকি থাকতে পারে। সোজা কথা, যে ঝুঁকিটা শুধুমাত্র একটা নির্দিষ্ট কোম্পানির সাথে, শুধুমাত্র একটা নির্দিষ্ট কোম্পানির সাথে সম্পর্কিত, সেটাকে বলা হয় কোম্পানি কি রিস্ক। একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে। মনে করো এই কোম্পানিটা কোল্ড ড্রিঙ্কস কি করে উৎপাদন করে, তো এক কোম্পানি কোল্ড ড্রিঙ্কস উৎপাদন করে। এখন দেখা গেল যে যে বাংলাদেশের যে এই একটা বছর দেখা গেল যে আবহাওয়াটা খুবই ঠান্ডা আবহাওয়া, খুবই ঠান্ডা আবহাওয়া। অর্থাৎ বাংলাদেশে যেভাবে গরমকালে যে 36, 37, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, কিন্তু কি আশ্চর্য যে এবার গরমকালে মনে করি যে তাপমাত্রা ওইরকম হয় নাই, তাপমাত্রা 25-26 ডিগ্রির মতো তাপমাত্রা। আর শীতকালে তো শীত রয়ে গেছে, যার ফলে দেখা গেল যে এই এক বছরে যে কোম্পানির কোল্ড ড্রিঙ্কস খুবই কম কি হয়েছে, বিক্রি হয়েছে। ফলে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হতে কোম্পানির প্রত্যাশিত আয় কি হয়েছে, খুবই কি হয়েছে, কম হয়েছে, খুবই কি হয়েছে, কম হয়েছে। এটা হচ্ছে এটা শুধুমাত্র এই কোল্ড ড্রিঙ্কস কোম্পানির সাথে কি রিলেটেড হওয়ার কারণে এটা কোল্ড ড্রিঙ্কস কোম্পানির কি ঝুঁকি, ঠিক আছে। এই ঝুঁকিটা কিন্তু তোমার অন্য কোনো কোম্পানি কি বহন করবে না। তবে সাধারণত কোম্পানি ঝুঁকি বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে ওই কোম্পানির সাধারণত তার ম্যানেজমেন্ট, তার শ্রমিক বা তার যে কাঁচামাল, এইটার সাথে কি রিলেটেড, বুঝতে পারছো। সাধারণত কোম্পানির ভিতরের কি ব্যাপারের সাথে এটা কি রিলেটেড। দেখা গেল যে ওই কোম্পানিতে একটা শ্রমিক ধর্মঘট হয়ে গেল ধরো এ কোম্পানিতে, ফলে এ কোম্পানি তার তোমার প্রত্যাশিত আয় অর্জনের ক্ষেত্রে, মুনাফা অর্জনের ক্ষেত্রে তখন তার অনিশ্চয়তা দেখা দিবে এবং সে ঝুঁকির ভিতরে পড়বে। এক্ষেত্রে কিন্তু বি কোম্পানি বা সি কোম্পানির কোনো ঝুঁকি হবে না। ঝুঁকিটা কার, এ কোম্পানির। বিষয়টা এ কোম্পানির অভ্যন্তরীণ কি ব্যাপার,
ঠিক আছে। আবার দেখা গেল যে এক কোম্পানি বিদেশ থেকে তার পণ্যের জন্য যে বিশেষ কাঁচামালটা কি করে আনে, সে বিশেষ কাঁচামালের উপর সরকার অতিরিক্ত ট্যাক্স কি করলো, আরোপ করলো। এক্ষেত্রে কিন্তু এ কোম্পানি ঝুঁকির ভিতরে পড়বে, বি সি ডি কোম্পানি ঝুঁকির ভিতরে পড়বে না। যদি বি কোম্পানির সমস্যা, বি কোম্পানির ক্ষেত্রে যদি সরকার কোনো ভূমিকা নেয়, সেক্ষেত্রে শুধুমাত্র বি কোম্পানি ঝুঁকির ভিতরে পড়বে। অর্থাৎ যে ঝুঁকিটা শুধুমাত্র কোম্পানির নির্দিষ্ট কোম্পানির সাথে রিলেটেড, সেটাকে বলা হয় কোম্পানি রিস্ক। আচ্ছা, এখন এই কোম্পানি রিস্কটা কিন্তু আমরা কমাতে পারি, ঠিক আছে। কিভাবে? মনে করো আমি শুধুমাত্র এ কোম্পানির আমি শুধুমাত্র এ কোম্পানির কি করেছি, আমি শেয়ার ক্রয় করেছি, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমার ঝুঁকির পরিমাণটা কি হবে, বেশি হবে। মনে করো আমার কাছে 10 লক্ষ টাকা আছে, আমি পুরো 10 লক্ষ টাকা দিয়ে আমি কি করেছি, এ কোম্পানির কি করেছে, আমি শেয়ার কি করেছি, ক্রয় করেছি। হ্যাঁ, এক্ষেত্রে এটাকে বলা হয় এটাকে বলে একক ঝুঁকি। কি বলা হয়? একক ঝুঁকি। হ্যাঁ, কারণ আমি শুধুমাত্র একটি কোম্পানির শেয়ার কি করেছি, ক্রয় করেছি। এক্ষেত্রে যদি কোনো কারণে এক কোম্পানি যদি কি করে ফল করে, তাহলে কিন্তু এই যে আমি 10 লক্ষ টাকা শেয়ার ক্রয় করেছি, এক্ষেত্রে শেয়ার হতে ডিভিডেন্ডও কম আসবে, এমনকি লস আসতে পারে, এবং আবার ক্যাপিটাল লস মানে মূলধনী লস হবে। অর্থাৎ 10 লক্ষ টাকার তখন শেয়ার যদি বিক্রি করি, বাজারে 7 লক্ষ টাকা পাবো, ঠিক আছে। আবার ডিভিডেন্ডও কি আসবে না, সব দিক দিয়ে আমার লস, ঝুঁকির পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা এই কোম্পানি ঝুঁকিটাকে আমরা হ্রাস করতে পারি কার মাধ্যমে? পোর্টফোলিও রিস্কের মাধ্যমে। পোর্টফোলিও রিস্ক। আচ্ছা, এই পোর্টফোলিও শব্দের অর্থ কি? পোর্টফোলিও শব্দের অর্থ হচ্ছে যে সম্পদ রাখার ব্যাগ। সম্পদ রাখার কি ব্যাগ? একটা ব্যাগের ভিতরে মনে করো যে বিভিন্ন খুব ঘর থাকে, ঠিক না? তোমরা ওই যে মেয়েদের ভ্যানিটি ব্যাগ আছে, দেখবা এখানে বেশ খুব অনেকগুলো কি আছে, ঘর আছে। তাহলে একটা ঘরে মনে করো তুমি 1000 টাকার নোট রাখলা, আরেকটা ঘরে তুমি 500 টাকার নোট রাখলা, আরেকটাতে 100 টাকার নোট, আরেকটা ঘরে 10 টাকা 20 টাকার ভাঙতিগুলো কি করলা, রাখলা। এতে তোমার কি হয়, খুব সুবিধা হয়। ভাঙতি দিতে হলে সাদা ওই যেখানে ভাঙতি যে ঘরে রেখেছো ব্যাগের ভিতরে, সেখান থেকে কি করলা, ভাঙতিটা কি করলা, দিয়ে দিলা। অর্থাৎ একটা ব্যাগের ভিতরে সম্পদ রাখার বিভিন্ন কি রয়েছে, স্থান কি রয়েছে, এটাকে বলা হয় কি, পোর্টফোলিও। আমরা এই 10 লক্ষ টাকাকে যদি পোর্টফোলিও ঝুঁকিতে আমরা যদি ডিস্ট্রিবিউট করি, মনে করো এ কোম্পানি একটু ভালো, আমি এ কোম্পানির শেয়ার কিনলাম কত, 4 লক্ষ টাকা। আমি বি কোম্পানির শেয়ার কিনলাম 3 লক্ষ টাকা। আমি সি কোম্পানির শেয়ার কিনলাম 2 লক্ষ টাকা। ডি কোম্পানির শেয়ার কিনলাম 1 লক্ষ টাকা। অর্থাৎ কি হলো, 4 3 7 8 2 9 আর 1 10। অর্থাৎ 10 লক্ষ টাকার শেয়ার আমি শুধুমাত্র একটা নির্দিষ্ট কোম্পানির ক্রয় না করে, আমি এ বি সি ডি 4টা কোম্পানির ক্ষেত্রে আমি 10 লক্ষ টাকাকে ডিস্ট্রিবিউট করে দিলাম। এই ডিস্ট্রিবিউট আমি সমান হারে করতে পারি, 2.5 লাখ 2.5 লাখ 2.5 লাখ 2.5 লাখ, অথবা কোনোটাতে বেশি কোনোটাতে কি করতে পারি, কম করতে পারি। যেটা মনে হচ্ছে যে একটু বেশি প্রফিট আসতে পারি, সেটাতে একটু বেশি আমি কি করলাম, আমি ইনভেস্ট করলাম, ঠিক আছে। এতে দেখো যে আবার ঝুঁকির পরিমাণটা হ্রাস পাবে। এখন মনে করো, এখন এই কোম্পানিতে যদি প্রবলেম হয়, যে এক কোম্পানিতে দেখা গেল লস দিয়ে দিল, এবং তার যে মানে শেয়ারের মূল্যটা কি হয়ে গেল, কমে গেল, সেক্ষেত্রে কিন্তু দেখো আমার এই 4 লক্ষ টাকা ঝুঁকির ভিতরে পড়েছে। বাকি 3 2 5 আর 1 কত 6, এই 6 লক্ষ টাকা কিন্তু ঝুঁকির ভিতরে কি পড়ে নাই। আবার যদি আমি শুধু এক কোম্পানির এই 10 লক্ষ টাকার শেয়ার কিনতাম, তাহলে এক কোম্পানির যদি লসে যদি পড়তো, তাহলে আমার পুরো 10 লক্ষ টাকা কি হয়ে যেত, ঝুঁকির মধ্যে কি পড়ে যেত। তা এইভাবে ঝুঁকিকে আমরা কি করেছি, যে বিভিন্ন মানে সম্পদটাকে বিভিন্ন কোম্পানির ভিতরে ডিস্ট্রিবিউট করেছি, অর্থাৎ ঝুঁকিটাকেও বিভিন্ন কোম্পানির ভিতরে কি করেছি, শেয়ার করে দিয়েছে। এতে আমাদের ঝুঁকির পরিমাণটা কমে যায়। এই যে বিভিন্ন কোম্পানির ভিতরে ঝুঁকিটাকে কি করলাম, শেয়ার করে দিলাম, এইটাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। কেন পোর্টফোলিও ঝুঁকি? ওই যে বললাম না যে মানে টাকা রাখার যে ব্যাগে বিভিন্ন পকেট আছে, একটা পকেটে 500, কোনোটাতে 1000 টাকা রাখি, ঠিক একইভাবে একটা পকেটে 4 লক্ষ টাকা, আরেকটা পকেটে 3 লক্ষ, আরেকটা পকেটে 2 লক্ষ, আরেকটা পকেটে আমরা 1 লক্ষ টাকার শেয়ার কিনেছি। অর্থাৎ শেয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, ঝুঁকিটাকে পোর্টফোলিওর মাধ্যমে আমরা কি করেছি, হ্রাস করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে
ঝুঁকির যে টাইপ, যেটা প্রথম যে টাইপ, যেটা কোম্পানি রিস্ক, এই কোম্পানি রিস্ক একটা নির্দিষ্ট কোম্পানির অভ্যন্তরীণ কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় এবং এই ঝুঁকিটা শুধুমাত্র ওই নির্দিষ্ট কোম্পানি কি করে বহন করে, সেটাকে কোম্পানি রিস্ক বলে। আর আমরা যদি আমরা যদি এককভাবে যদি ওই কোম্পানির যদি সমস্ত শেয়ার যদি কি করি ক্রয় করি, তাহলে মানে সমস্ত সম্পদ যদি ওই কোম্পানির তলে যদি কি করে ব্যয় করি, শেয়ার ক্রয় করি, তাহলে সেটাকে একক রিস্ক বলে, ঝুঁকি বলে। এবং একক ঝুঁকিটা খুব বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যদি আমাদের সম্পদটাকে ডিস্ট্রিবিউট করে দিই, অর্থাৎ বিভিন্ন কোম্পানির শেয়ার যদি আমরা কি করি তাহলে আমাদের ঝুঁকির পরিমাণটা কমে যাবে। এটাকে বলে পোর্টফোলিও পদ্ধতিতে রিস্কের পরিমাণটা কি করা, কমিয়ে আনা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের যে রিস্কটা হচ্ছে, এটা হচ্ছে মার্কেট রিস্ক, মানে বাজার ঝুঁকি। হ্যাঁ, এটা হচ্ছে মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক, এই যে রিস্কের 12টা বাজিয়েছি আমি। মার্কেট কি, মার্কেট রিস্ক, ঠিক আছে। এটাকে বলে বাজার ঝুঁকি। বাজার ঝুঁকি কোনটা? বাজার ঝুঁকি হচ্ছে, মনে করো এই যে আমি এখন লেকচার দিচ্ছি 29/4/2021, 29/4/2021। তোমরা জানো যে প্রায় 1 বছরের উপর হয়ে গিয়েছে। সেই 20 সালে কি হয়েছে, শুরু হয়েছে এবং 21 সাল পর্যন্ত কি এটা ক্রমাগত কি চলছে, করোনা ভাইরাসের কি অ্যাটাক, ঠিক আছে। এবং আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই যে 1 বছরের উপর শিক্ষা প্রতিষ্ঠান কি বন্ধ। আমাদের দেশে 1 বছরের উপর শিক্ষা প্রতিষ্ঠান কি আছে, বন্ধ আছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি রয়েছে, দীর্ঘদিন ধরে কি রয়েছে, বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি ছিল, বন্ধ ছিল। হ্যাঁ, কার কারণে? এই করোনা ভাইরাসের কারণে, কোভিড-19 কারণে সারা বিশ্বের অর্থনীতি কি হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। এই সারা বিশ্ব এখন দেখা গেল যে আমি বিভিন্ন কোম্পানির কি করেছি, শেয়ার কি করেছি, ক্রয় করেছি। এখন এই করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা আসার কারণে আবার এ কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে, বি কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে, সি কোম্পানিও ক্ষতিগ্রস্ত হবে, ডি কোম্পানিও কি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দেখা যাচ্ছে যে অনিশ্চয়তার কারণে থেকে যে ঝুঁকিটা কি হয়, সৃষ্টি হয়। এবং সেই ঝুঁকির কারণে যে প্রত্যেকটা কোম্পানি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যে কোনো কোম্পানির আমি শেয়ার ক্রয় করি না কেন, বন্ড ক্রয় করি না কেন, আমাকে ঝুঁকি কি করতে হবে, বহন করতেই হবে। এটাকে বলা হয় বাজার ঝুঁকি। এটাকে কি বলা হয়, বাজার ঝুঁকি। অর্থাৎ কোম্পানি ঝুঁকিটা একটা নির্দিষ্ট কোম্পানির সাথে রিলেটেড, আর বাজার ঝুঁকিটা হচ্ছে যে এটা সমস্ত কোম্পানিকে কি করে, সমস্ত কোম্পানিকে প্রভাবিত করে। যেমন এই যে আমি বললাম যে কোন সময় যে আমাদের ভাইরাস অ্যাটাক করবে, এগুলো তো অনিশ্চয়তার ব্যাপার, ঠিক আছে। ভাইরাস অ্যাটাক করতে পারে, আর ভাইরাস অ্যাটাক কি নাও করতে পারে। সে 100 বছর আগে একটা ভাইরাস অ্যাটাকে পৃথিবী খুবই কি হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, আবার 100 বছর পর যে পৃথিবী আবারও কি হচ্ছে, এই একটা ভাইরাসের অ্যাটাকে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এটা যে অ্যাটাক করবে, এটাকে আমরা নিশ্চিত না। এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা থেকে যে ঝুঁকিটা কি হয়েছে, সৃষ্টি হয়েছে, এবং বাজারের সমস্ত কোম্পানিকে এই ঝুঁকি কি করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। অথবা মনে করো যে সরকার একটা বিশেষ কি করলো, নীতি গ্রহণ করলো। সে বিশেষ নীতিটা কি, যে কাঁচামাল আমদানির ক্ষেত্রে, আমরা যে কোনো ধরনের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সরকার শুল্কের পরিমাণগুলো কি করলো, বাড়িয়ে দিল, ঠিক আছে। শুল্কের পরিমাণ বাড়িয়ে দিল, আমদানির উপরও শুল্কের পরিমাণ বাড়ালো, রপ্তানির উপরও কি করলো, রপ্তানি শুল্কের পরিমাণ কি করলো, বাড়িয়ে দিল, ঠিক আছে। পণ্য উৎপাদন করতে গেলে যে শক্তি সম্পদের প্রয়োজন, শক্তি সম্পদের মূল্য সরকার কি করলো, বাড়িয়ে দিল, ঠিক আছে। এতে কি হবে, প্রত্যেকটা কোম্পানি কি হবে, প্রভাবিত হবে। এবং প্রত্যেকটা কোম্পানির শেয়ারগুলো ঝুঁকির মুখে পড়বে। অথবা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রত্যেকটা কোম্পানির শেয়ার ঝুঁকির মধ্যে পড়তে পারে। অথবা একটা দেশের সাথে আরেকটা দেশের যদি পারস্পরিক সম্পর্ক যদি খারাপের দিকে যায় এবং সেটা যদি যুদ্ধাবস্থার দিকে যদি উপনীত হয়, তাহলে প্রত্যেকটা কোম্পানির শেয়ারের উপর, বন্ডের উপর কি হবে, প্রভাব পড়বে। তাহলে কি দেখা গেল, আমরা আরেকটা ঝুঁকি যেটা জানি আমরা, বাজার ঝুঁকি, মার্কেট রিস্ক। এই মার্কেট রিস্কের কারণে প্রত্যেকটা কোম্পানি কি হচ্ছে, প্রভাবিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা,
আমাদের বিজনেস আমাদের কি যেন বলে কোম্পানি রিস্ক যেটা, এইটা পোর্টফোলিওর মাধ্যমে কোম্পানি রিস্ক কিন্তু কমানো যায়, কিন্তু বাজার ঝুঁকি যেটা মার্কেট রিস্ক যেটা, এটা পোর্টফোলিওর মাধ্যমে কমানো সম্ভব কি হয় না। এখন আমরা আরও কিছু ঝুঁকি নিয়ে আলোচনা করব, যে আমাদের যে কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ হতে, অর্থাৎ কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ হতে আরও কিছু ঝুঁকি আলোচনা করব, যেটাকে আমরা কি বলি, যে ব্যবসায়িক ঝুঁকি। কি বলি আমরা? ব্যবসায়িক ঝুঁকি। ঠিক আছে, এটাকে বলা হয় বিজনেস রিস্ক। ঠিক আছে, কি রিস্ক? বিজনেস রিস্ক। হ্যাঁ, বিজনেস রিস্ক, যে ব্যবসায়িক কি ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটা কি? ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে একটা কোম্পানি যখন তার ব্যবসা যখন শুরু করে, ঠিক আছে, তখন তার মাথায় চিন্তা থাকে আমাকে তো পরিচালনা ব্যয় কী করতে হবে, মেটাতে হবে, পরিচালনা ব্যয়টা আমাকে মেটাতে হবে। পরিচালনা ব্যয়টা কি? পরিচালনা ব্যয় হচ্ছে যে যে আমার কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের বেতন কি করতে হবে, আমাকে দিতে হবে, আমার ইলেকট্রিসিটির বিল কি করতে হবে, দিতে হবে, আমার গ্যাস বিল কি করতে হবে, এগুলা তো আমাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে, বিল্ডিংয়ের ভাড়া আমাকে কি করতে হবে, পরিশোধ কি করতে হবে। এগুলো হচ্ছে কোম্পানির কি পরিচালনা ব্যয়। এগুলা কোম্পানির পরিচালনা কি ব্যয়। এখন দেখা যায় যে যে কোম্পানি যদি তার প্রত্যাশিত যদি আয় যদি কি করতে পারে, অর্জন যদি করতে না পারে, তাহলে এই পরিচালনা ব্যয় বহন করা কোম্পানির জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এবং যে কোম্পানির পরিচালনা ব্যয় খুবই বেশি, যে কোম্পানির পরিচালনা ব্যয় খুবই বেশি, সেই কোম্পানির কিন্তু এই ধরনের ব্যবসায়িক ঝুঁকি যেটা, সেটার পরিমাণটা কি হয়, বেশি হয়। আরেকটা ঝুঁকি আছে, সেটাকে আমরা বলি আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্ক, দেখো আমরা কিন্তু যে ঝুঁকিগুলো আলোচনা করছি সেটা কিন্তু আমাদের ব্যাংকিং ফাইন্যান্স, যে কি যেন বলে, মানি ব্যাংকিং ফাইন্যান্সের ভিত্তিতে আমরা ঝুঁকিগুলো কি করছি, আলোচনা করছি। আরেকটা ঝুঁকি হচ্ছে ফাইন্যান্সিয়াল কি রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্ক মানে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটা কি? আর্থিক ঝুঁকি হচ্ছে যে অনেক সময় কোম্পানি কি করে তার মূলধন সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের ঋণ কি করে গ্রহণ করে। আমি আবারও বলছি, কোম্পানি তার মূলধন সংগ্রহ বিভিন্ন পদ্ধতি আছে। একটা হচ্ছে যে কোম্পানির যারা মূল ডিরেক্টর যারা, ঠিক আছে, তারা কিন্তু একটা মূলধন দেয়। এরপরে কোম্পানি কি করে, যে ওই যে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয় জনগণের নিকট কি করে, শেয়ার ছাড়ে। শেয়ারের মাধ্যমে তারা কি করে, মূলধন কি করে সংগ্রহ করে। ঠিক আছে, এই যে তারপরে মনে করো যে কোম্পানির যে কি হয়, যে ইয়ারলি যে প্রফিট হয়, প্রফিটের একটা অংশ কি করে ডিস্ট্রিবিউট করে, আর আরেকটা অংশ কি করে মূলধনে কি করে নিয়ে আসে। এই যে ক্যাটাগরির যে মূলধন বলেছি, এই মূলধনের ক্ষেত্রে কোম্পানির কিন্তু ঝুঁকি কি নেই। এই মূলধনের ক্ষেত্রে আবারও বলছি, কোম্পানির কোনো কি ঝুঁকি নেই। কোম্পানির যদি লস হয়, ঠিক আছে, তাহলে প্রত্যেককেই, যে মনে করো আমার কোম্পানিতে আমার 5% শেয়ার আছে, ঠিক আছে, তাহলে যদি কোম্পানি যদি লস হয়, আমার ওই 5% কি হচ্ছে, আমার মূলধন কি হবে, লস হবে। আমাদের সবার কি হবে, লস হবে। ঠিক আছে, এখানে কোম্পানিকে কারো মূলধন ফেরত দিতে কি বাধ্য নয়। কিন্তু কোম্পানি মূলধনের সংগ্রহের আরেকটা পদ্ধতি আছে। সেটা কি? সেটা হচ্ছে যে কোম্পানি বিভিন্ন ধরনের যে স্পেশালাইজড ব্যাংক, হ্যাঁ, যেটা যে বিশেষায়িত ব্যাংক হতে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে, বা আমরা যেটা বলি যে অব্যাংক বলে থাকি, ঠিক আছে, মানে নন ব্যাংক যেটা আছে, সেখান থেকে কি করে যে বিভিন্ন ধরনের যে অর্থ ঋণ হিসাবে কালেকশন করে, যেটাকে আমরা বলতে পারি যে ঋণপত্র মানে বন্ড কি করে ক্রয় করে।
তো বন্ড কিন্তু আবার কার সাথে, এটাও যে এর আগে আমি 3টা ক্যাটাগরিতে কোম্পানির মূলধন সংগ্রহের কথা বলেছি। 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে বন্ডের মাধ্যমে সে মূলধন সংগ্রহ করে। আর বন্ডের মাধ্যমে যদি মনে করে এক কোম্পানি বন্ডের মাধ্যমে মূলধন সংগ্রহ করেছে, সেখানে ইন্টারেস্ট রেট রেখা আছে কত, 15%, এবং সে 5 কোটি টাকার বন্ড ক্রয় করেছে একটা নির্দিষ্ট মেয়াদে, ধরো 10 বছরের জন্য। কয় বছরের জন্য? 10 বছরের জন্য। তার এক কোম্পানি কি করবে, যার কাছ থেকে বন্ড ক্রয় করেছে, যে আর্থিক প্রতিষ্ঠান হতে বন্ড ক্রয় করেছে, প্রতি বছর তাকে কি করতে হবে, 15% করে ইন্টারেস্ট দিতেই হবে। ঠিক আছে? হ্যাঁ, এর মানে 5 কোটিতে 75 লক্ষ টাকা, প্রতি বছর 75 লক্ষ টাকা, এভাবে 10 বছর করে 75 লক্ষ টাকা ইন্টারেস্ট দিতে হবে। আর 10 বছর পর এই 5 কোটি টাকা কোম্পানিকে কি করতে হবে, মানে যে আর্থিক প্রতিষ্ঠান থেকে কোম্পানি বন্ড ক্রয় করেছে, সে আর্থিক প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে। ঠিক আছে? এখন যদি মনে করো যে এক কোম্পানি যদি দেউলিয়া হয়, তাহলে তার সহায় সম্পদ যা আছে সেইটা বিক্রি করে শেয়ার হোল্ডাররা কিন্তু আগে কিছু নিতে পারবে না। আগে কি করতে হবে, যে আর্থিক প্রতিষ্ঠান থেকে এই 15% 5 কোটি কি হয়েছে বন্ড ক্রয় করেছে, তার 15% সুদ পরিশোধ করতে হবে, 5 কোটি কি করতে হবে, পরিশোধ করতে হবে। এই যে মনে করো, এইটা কিন্তু একটা হচ্ছে কি মাথা ব্যথা। ঠিক আছে? এইটা হচ্ছে যে কোম্পানির কি ঝুঁকি। এই ঝুঁকিটাকে কি বলা হয়, আর্থিক ঝুঁকি বলে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমি আমার বন্ধু, আমরা দুইজনেই কি করলাম, 10,000 টাকা দিয়ে কি করলাম, যে আমরা ব্যবসা কি করলাম, শুরু করলাম। ঠিক আছে? ব্যবসা শুরু করার 2 মাস পরে দেখি আমরা, কি যেন বলে এটাকে, 2 মাস পরে দেখি যে আমাদের 10,000 20,000 টাকা পুরোটাই কি লস। 10,000 20,000 টাকা পুরোটাই কি লস। ঠিক আছে? আমরা 2 বন্ধু মিলে কি করলাম, ব্যবসাটা বন্ধ করে দিলাম। আমারও 10,000 টাকার লস, আবার বন্ধুরও কত হলো, 10,000 টাকার লস। হ্যাঁ, এক্ষেত্রে মানে কারো নিকট কিন্তু আমাদের কোনো দায় কি নেই। লসটা কাদের হয়েছে, আমাদের হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, অত এখানে আর কোনো কিন্তু মূলধন যেহেতু আমরা নিজেরাই দিয়েছি, এখানে কিন্তু আমাদের আর কোনো কি ঝুঁকি নেই। গেলে কারটা গেছে, আমাদেরটা কি গেছে। হ্যাঁ, এখন মনে করো যে তোমার আমি 10,000, আমার বন্ধু কি দিয়েছে 10,000। হ্যাঁ, আমিও 10,000 দিয়েছি, আমার বন্ধু কি দিয়েছে 10,000 দিয়েছে। আর আমরা একটা ব্যাংক থেকে কি করেছি, 50,000 টাকা কি করেছি, আমরা এনেছি। হ্যাঁ, ঋণ হিসাবে। এখন কিন্তু আমাদের মাথার ভিতরে একটা চিন্তা আছে, ওই ব্যাংক থেকে 50,000 টাকা এনেছি, তার সুদ কি করতে হবে, দিতে হবে। আবার ব্যাংকের 50,000 টাকা কি করতে হবে, পরিশোধ করতে হবে। যদি তার সুদ না দেই, যদি তার 50,000 টাকা যদি পরিশোধ না করি, তাহলে এই 50,000 টাকা চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে কি হবে, বাড়তে থাকবে। একসময় ব্যাংক কি করবে, আমরা যদি দেউলিয়া হয়ে যাই, কিন্তু ব্যাংকের ওই সুদ চক্রবৃদ্ধি সব 50,000 টাকা, দেখা যাবে যে আমাকে 1 লাখ টাকা পরিশোধ করতে হবে। এই জন্য আমাকে বাড়িঘর যদি বিক্রি করা লাগে, অথবা ব্যাংক কি যেন করতে পারে, যে আদালতের মাধ্যমে বাড়িঘর বিক্রি করে এই টাকাটা কি করবে, নিয়ে যাবে। অতএব ওই যে ব্যাংক থেকে আমি যে কি করেছি, বন্ড কি করেছি, ক্রয় করেছি, মানে এই 50,000 টাকার যে কি করেছি, ঋণ এনেছি, এটার ক্ষেত্রে কি আছে, ঝুঁকি আছে। এটাকে আমরা বলি যে আর্থিক কি ঝুঁকি, আর্থিক ঝুঁকি। ঠিক আছে? এখানে আমরা আবার অনেকে প্রশ্ন করতে পারে, স্যার যে আমরা যে 10,000 টাকা করে কি করলাম, দিলাম, এটাকে ঝুঁকি নেই? হ্যাঁ, এটা ঝুঁকি আছে। আমার নিজস্ব সম্পদের উপর কি আছে, ঝুঁকি আছে। আমার সম্পদটা যে 10,000 টাকা আমি ইনভেস্ট করলাম, এটা ফেরত আসবে কিনা, এইটার একটা ঝুঁকি আছে। এটা আমরা অস্বীকার কি করছি না। আমরা আর্থিক ঝুঁকি বলতে কোনটা বোঝাতে চাচ্ছি, আমরা আর্থিক ঝুঁকি বলতে বোঝাতে চাচ্ছি যে আমরা অন্য কারো কাছ থেকে যদি ঋণ যদি নিয়ে আসি, এবং সেটা যদি সুদ সহ যদি ফেরত দিতে যদি বাধ্য থাকি, সেটা কিন্তু আমাদের মাথার উপর একটা বড় ধরনের চাপ, এবং ওইটাই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল কি রিস্ক। প্রিয় শিক্ষার্থীরা, যে এখন আসো বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আরো কিছু ঝুঁকি আছে। কার দৃষ্টিকোণ হতে, বিনিয়োগকারী দৃষ্টিকোণ হতে ঝুঁকি আছে। এটা হচ্ছে সুদের হারের ঝুঁকি। কিসের? সুদের হারের ঝুঁকি। এটা হচ্ছে কার, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে এই ঝুঁকিটাকে বলে, এটাকে কি বলা হয়, সুদের হারের কি ঝুঁকি। সুদের হারের ঝুঁকিটা কি? সুদের হারের ঝুঁকিটা হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম যে বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কি থাকে, ফিক্সড থাকে। হ্যাঁ,
অতএব বছর শেষে আমি কিন্তু বন্ড হতে প্রাপ্তিটা নিশ্চিত, এখানে কোনো অনিশ্চয়তা নাই, কোনো ঝুঁকি নাই। কিন্তু বন্ডের ক্ষেত্রে মূলধনী লাভ লসের ক্ষেত্রে কি আছে, ঝুঁকি আছে। মনে করো সুদের হারটা কি হয়ে গেল, বেড়ে গেল। আমি একটা বন্ড কিনেছি, সেটা 1,000 টাকার একটা বন্ড কিনেছি, হ্যাঁ, এটা মনে করো 10%, এর মানে বছর শেষে আমি কত টাকা পাচ্ছি, 100 টাকা পাচ্ছি। আচ্ছা, আমি 1,000 টাকা বন্ড ক্রয় করার পর কিছুদিন পর দেখা গেল যে সুদের হার হয়ে গেছে 20%। সুদের হার হচ্ছে 20%। আমি জানুয়ারিতে বন্ডটা কি করেছি, জানুয়ারিতে বন্ডটা কি করেছি, ক্রয় করেছি 1,000 টাকা দিয়ে। আর ফেব্রুয়ারিতে এই 1,000 টাকার বন্ড, মানে যে প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান 1,000 টাকা বন্ড ছেড়েছে, তারা বলেছে যে বন্ড যদি ক্রয় করে 20% সুদ দেব। ক্লিয়ার? এখন আমি যেহেতু জানুয়ারিতে কি করেছি, 1,000 টাকা বন্ড কিনেছি, আমি কিন্তু কত পাবো, 10%। আমি দাবি করতে পারবো না যে আমাকে 20% কি করতে হবে, সুদ দিতে হবে। কারণ ফেব্রুয়ারিতে যারা ক্রয় করেছে তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠান যদি 20% বলে, তারা 20% পাবে। আর্থিক প্রতিষ্ঠান বলে তোমাদেরকে 6% দেবো, তারা 6% পাবে। কারণ এখানে কাউকে জোর করা হচ্ছে না, কারণ আর্থিক প্রতিষ্ঠান বলছে আমরা এখন 20% দেবো। তো যারা আগ্রহী তারা এসেছে বন্ড ক্রয় করার জন্য। আর্থিক প্রতিষ্ঠান বলছে যে আমরা যে 8% দেবো, আগে 10% দিয়েছিলাম, আমাদের এখন এত কি চাহিদা নাই, আমরা 8% কি করব, দেব। যাদের প্রয়োজন তারা কি করবে, এই বন্ড ক্রয় করতে আসবে। আচ্ছা, মনে করো জানুয়ারিতে কিন্তু আমি বন্ডটা ক্রয় করেছি, তখন ইন্টারেস্ট রেট ছিল 10%, সো আমি 1 বছর শেষে 100 টাকা পাবো। আচ্ছা, এখন ফেব্রুয়ারিতে যে ব্যক্তি সুদের হার হয়ে গেল 20%, অর্থাৎ এখন বন্ড কিনলে 1,000 টাকায় কত টাকা মিলবে, 200 টাকা মিলবে। 1,000 টাকায় 200 টাকা মিলবে। এখন যদি আমি ফেব্রুয়ারিতে কোনো ভদ্রলোক যদি 100 টাকা পেতে চায়, অর্থাৎ বছর শেষে যদি ফেব্রুয়ারি মাসে তার টার্গেট হচ্ছে বছর শেষে আমি 100 টাকা পাবো, যে আমি তো বছর শেষে 100 টাকা পাই, আবার প্রতিবেশী সেও মনে করলো যে ঠিক আছে, যে আকমল স্যার 100 টাকা পাচ্ছে, বছর শেষে আমিও 100 টাকা পাওয়ার জন্য একটা বন্ড কিনবো। এখন দেখা গেল যে সুদের হার 20%, 1,000 টাকার বন্ড কিনলে সে 200 টাকা পাবে। তাহলে 100 টাকা পাওয়ার জন্য সে কি করবে, 500 টাকার বন্ড কিনবে, যেহেতু ইন্টারেস্ট রেট 20%। 100 টাকা পাওয়ার জন্য সে 500 টাকার বন্ড কিনবে। ক্লিয়ার? যে অর্থাৎ 520% কত, 100 টাকা। তাহলে তোমরা লক্ষ্য করো যে সুদের হার যখন 10% হতে বৃদ্ধি পেয়ে কি হয়ে গেল, 20% হয়ে গেল, তাহলে আমার বন্ডের মূল্য 1,000 টাকা হতে হ্রাস পেয়ে কত হয়ে গেল, 500 টাকা হয়ে গেল। 1,000 টাকা হতে হ্রাস পেয়ে 500 টাকা হয়ে গেল। বন্ডের মূল্য কিভাবে হ্রাস পেল, হ্রাস পেলে এই জন্য যে আগে 100 টাকা পাওয়ার জন্য আমি 10% ইন্টারেস্ট রেটে আমি 1,000 টাকার বন্ড কিনতাম। এখন 20% ইন্টারেস্ট রেট হয়ে যাওয়ার কারণে সেম 100 টাকা পাওয়ার জন্য আমি 500 টাকার বন্ড কি করছি, আমি কিনছি। সেম 100 টাকা পাওয়ার জন্য আমি 500 টাকার বন্ড কিনছি, তার বন্ডের মূল্যটা কি হয়ে গেল, কমে গেল। ঠিক আছে? এখন যদি আমার 1,000 টাকার বন্ড যদি আমি ফেব্রুয়ারি মাসে যদি বিক্রি করতে চাই, তাহলে আমার প্রতিবেশী বলবে যে স্যার আপনি তো আপনার বন্ডটা কি করবেন, বিক্রি করবেন, তাহলে এটা আমাকে কি করেন, 500 টাকায় কি করেন দিয়ে দেন। আমি বলবো তোমাকে আমি 500 টাকায় কেন দেবো, আমি তো এটা 1,000 টাকায় কিনেছি, আমি তো 1,000 টাকায় বিক্রি করব। তখন আমার প্রতিবেশী বলবে স্যার এখন তো ইন্টারেস্ট রেট হচ্ছে কত, 20%। আপনার 1,000 টাকার বন্ড যখন কিনেছিলেন তখন ইন্টারেস্ট রেট কত ছিল, 10%। ঠিক আছে? এই বন্ডের ম্যাথ যতদিন এটা 10% ইন্টারেস্ট রেট। অর্থাৎ এই 1,000 টাকার বন্ডে আপনি 100 টাকা পাবেন বছর শেষে। আর এখন যদি ইন্টারেস্ট রেট 20%, আমি ওই প্রতিষ্ঠানে গেলে আমি 500 টাকার বন্ড কিনলে আমি 1 বছর পরে কত টাকা পাবো, 100 টাকা পাবো। ঠিক আছে? তাই আমি ওই এবিসি, মনে করি প্রতিষ্ঠানের নাম হচ্ছে এবিসি, এবিসি আর আর্থিক প্রতিষ্ঠানে গেলে আমি 500 টাকা দিলে আমি কি পাবো, 100 টাকা পাবো। তাহলে এই 100 টাকা পাওয়ার জন্য স্যার আমি কেন আপনাকে 1,000 টাকা দেবো, আমি আপনাকে 500 টাকা দিতে রাজি। আমি দেখলাম তো আসলে তো বিষয়টা তাই, অর্থাৎ আমার যে টাকার দরকার হয়, তাহলে এই 1,000 টাকার বন্ড আমাকে কি করতে হবে, 500 টাকা দিয়ে বিক্রি করতে হবে। এক্ষেত্রে আমার মূলধনী লস হচ্ছে কত, 500 টাকা। তাহলে দেখা গেল যে সুদের হারের উত্থান পতনের কারণে আমাদের মূলধনী লাভও হতে পারে, লসও হতে পারে। এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা থেকে যে ঝুঁকিটা এসেছে সেটাকে আমরা বলে থাকি সুদের হারের ঝুঁকি। এবং এটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে, কার দৃষ্টিকোণ হতে, এটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে। আরেকটা ঝুঁকি আছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে, এটা হচ্ছে তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি এটাকে বলা হয় লিকুইডিটি রিস্ক।
লিকুইডিটি রিস্ক, তারল্য ঝুঁকি। এই তারল্য ঝুঁকিটা কি? তারল্য ঝুঁকি মনে করো এই যে আমি মনে করো এ বি সি ডি কোম্পানির শেয়ার কিনলাম বা বন্ড কিনলাম, ঠিক আছে? যদি এগুলা যদি ওই মনে করো এ আর বি কোম্পানির প্রফিট অ্যান্ড লসের ভিত্তিতে, তাহলে তাদের এটাকে বলা হয় শেয়ার, ঠিক আছে? আর সি আর ডি কোম্পানি বললো যে না তোমাকে আমি ইন্টারেস্ট দেবো, তাহলে তাদের যেটা আমি কিনবো সেটাকে বলে বন্ড। আর শেয়ার বলো বন্ড বলো এগুলাকে একসাথে আমরা কি বলি? সিকিউরিটিস, ঠিক আছে? সিকিউরিটিস, এই শেয়ার বন্ড এগুলাকে একসাথে কি বলে? সিকিউরিটিস। এখন এই যে মনে করো আমার 10 লক্ষ টাকা যে বিভিন্ন শেয়ার বন্ড অর্থাৎ সিকিউরিটিসের ভিতরে কি রয়ে গেছে, হঠাৎ করে আমার এই 10 লক্ষ টাকার কি প্রয়োজন, হঠাৎ করে প্রয়োজন, হয়তো আমার পরিবারের কেউ হসপিটালে আছে অথবা আমার কেউ বিদেশ যাবে, তাকে 10 লক্ষ টাকা ম্যানেজ করে কি করতে হবে? দিতে হবে। আমার নগদ টাকার প্রয়োজন, তখন কি করতে হবে? এই যে এ বি সি ডি কোম্পানির যে শেয়ার এবং বন্ডগুলো যেগুলো আমি ক্রয় করেছি, আমি সেগুলো কি করব? আমি বিক্রি করব, অর্থাৎ বিক্রি করে নগদ অর্থে কি করব? পরিণত করব। এখন দেখা যায় যে না যথাসময়ে আমি এটাকে নগদ অর্থে পরিণত করতে পারছি না, পারার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি বেশি, প্রতিবন্ধকতা কি বেশি, তাহলে কিন্তু এই সিকিউরিটিজে মানে ইনভেস্ট করার ঝুঁকির পরিমাণটা বেশি। কারণ এখানে যে তারল্য ঝুঁকিটা কি বেশি, অর্থাৎ আমি বন্ড বা শেয়ার যদি ক্রয় করি এগুলোকে হঠাৎ করে নগদ অর্থে সহজে পরিণত করা কি যায় না, অথবা এখানে তারল্য ঝুঁকিটা কি হবে? বেশি হবে। কিন্তু দেখা যায় যদি একটা অর্থনীতির সিকিউরিটিজ মার্কেটটা খুবই কি শক্তিশালী, সেকেন্ডারি মার্কেটটা অত্যন্ত কি শক্তিশালী, ইচ্ছে মতো সিকিউরিটিজ কি করা যায়? নগদ অর্থে কি করা যায়? পরিণত করা যায়, খুব সহজে কি করা যায়? পরিণত করা যায় নগদ অর্থে। তখন দেখা যাবে যে এই সিকিউরিটিসকে যেহেতু খুব সহজে নগদ অর্থে পরিণত করা যায়, তাহলে তার তারল্য ঝুঁকিটা কি হবে? কম হবে। তা আমি একটা কথা বলছি যে মনে করো যে উন্নত দেশ এবং উন্নয়নশীল বা অনুন্নত দেশ, উন্নত দেশের সিকিউরিটিসকে খুব সহজে নগদ অর্থে পরিণত করা যায়, অথবা সেখানে তারল্য ঝুঁকি লিকুইডিটি রিস্কটা কি হয়? কম হয়। আর উন্নয়নশীল দেশে এত সহজে কি এটাকে নগদ অর্থে বা তারল্য আনতে বিভিন্ন ধরনের ঝামেলা কি করতে হয়, এবং আমলাতান্ত্রিক জটিলতাও তুলনামূলকভাবে কি বেশি। অতএব এখানে তারল্য ঝুঁকিটা কি হচ্ছে? বিনিয়োগকারীর দৃষ্টিকোণ হতে কি হয়? বেশি হয়ে থাকে। আরও কিছু ঝুঁকি কি রয়েছে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট রিস্ক, বিনিময় হার ঝুঁকি। বিনিময় হার ঝুঁকি, বিনিময় হার ঝুঁকি, এটাকে বলে এক্সচেঞ্জ রেট কি রিস্ক, এক্সচেঞ্জ রেট কি রিস্ক, বিনিময় হার ঝুঁকি। মনে করো আমি একটা বিদেশি সিকিউরিটিজ ক্রয় করেছি, বিদেশি সিকিউরিটিজ, সেটা বিদেশি কোনো কোম্পানির শেয়ার হতে পারে অথবা বন্ড হতে পারে, আমি ক্রয় করেছি। মনে করো এটা হচ্ছে $1 লক্ষ। কত? $1 লক্ষ। $1 লক্ষ একটা সিকিউরিটিজ কি করেছে? ক্রয় করেছে। মনে করো যে ডলারের সাথে আমাদের যখন ক্রয় করেছি তখন টাকার বিনিময় হার ছিল 80 টাকা, অর্থাৎ 80 টাকা দিলে $1 পাওয়া যায়, হ্যাঁ, বা $1 সমান 80 টাকা। তাহলে এই সিকিউরিটিজের মূল্য ছিল কত আমার বাংলাদেশে? 80 লক্ষ কি টাকা, 80 লক্ষ টাকা। এখন দেখা গেল যে 6 মাস পরে বা 4 মাস পরে বা 8 মাস পরে যে আমাদের যে $1 সমান হয়ে গেল কত? 82 টাকা। 82 টাকা, $1 সমান 82 টাকা, অর্থাৎ বিনিময় হারের পরিবর্তন হলো। তাহলে এই $1 লক্ষ সমান কত? 82 লক্ষ টাকা, 82 লক্ষ টাকা। তাহলে এখন এই $1 লক্ষ যে আমার যে সিকিউরিটিজ যেটা আছে, আমি আমার আরেকজন বাংলাদেশের কাছে কি করলাম? বিক্রি করে দিলাম এবং 82 লক্ষ টাকা পেয়ে গেলাম। জায়গায় কত লাভ? 2 লক্ষ টাকার লাভ, ঠিক আছে? এই লাভটা আমি পেয়েছি কার কারণে? এক্সচেঞ্জ রেটের কি কারণে। এটা আগে $1 সমান ছিল 80 টাকা, এখন হয়ে গেছে কি 82 টাকা। কিন্তু যদি মনে করো 6 মাস পরে এক্সচেঞ্জ রেট কত হয়ে গেল? 78 টাকা হয়ে গেল। কত টাকা হয়ে গেল?
78 টাকা হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আবার এই $1,00,000 সিকিউরিটিজের বাংলাদেশের টাকা এটা মূল্য হচ্ছে কত, যেহেতু টাকার মূল্য বেড়েছে, এটা 78 লক্ষ টাকা হয়ে গেছে। এখন যদি কোনো কারণে যদি এই সিকিউরিটিজ যদি আমাকে বিক্রি করতে হয়, তাহলে কি হচ্ছে, আমার 78 লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে হবে, 2 লক্ষ টাকা আমার কি লস। যদি 77 টাকা যদি হয় $1 সমান, তাহলে 77 লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে হবে, 3 লক্ষ টাকা কি লস। তাহলে দেখা গেল যে বিনিময় হারের পরিবর্তনের কারণে যে আমার যে বিদেশি সিকিউরিটিস হতে আমার মূলধনী লাভ আসতে পারে, মূলধনী লস আসতে পারে। এটিকে বলা হয় যে এই যে বিনিময় হারের পরিবর্তনশীলতা, একটা অনিশ্চয়তার ভিতরে আমরা থাকি, এবং এখান থেকে আমাদের সৃষ্টি হয় যে এক্সচেঞ্জ রেট রিস্ক। আরেক ধরনের ঝুঁকি আছে, এটাকে পারচেজিং পাওয়ার রিস্ক বলে, ক্রয় ক্ষমতার ঝুঁকি। কি বলা হয়, পারচেজিং পাওয়ার রিস্ক, এটাকে আমরা ক্রয় ক্ষমতা ঝুঁকি বলি। হ্যাঁ, ক্রয় ক্ষমতা ঝুঁকি, এটাকে আমরা বলি পারচেজিং পাওয়ার রিস্ক। শুধু টি লিখি, পারচেজিং পাওয়ার কি রিস্ক, ঠিক আছে। জি, যে পারচেজিং পাওয়ার রিস্ক, হ্যাঁ, ক্রয় ক্ষমতার ঝুঁকিটা কি? ক্রয় ক্ষমতার ঝুঁকিটা হচ্ছে এইটা মুদ্রাস্ফীতিজনিত কি ঝুঁকি, যে মুদ্রাস্ফীতি হলে সাধারণত এই ধরনের ঝুঁকিটা কি দেখা দেয়, এবং সাধারণত মুদ্রাস্ফীতি হলে আমাদের ক্রয় ক্ষমতাটা কি কমে যায়। ক্রয় ক্ষমতাটা মুদ্রাস্ফীতি হলে কি হয়ে যায়, কমে যায়, এবং এই ধরনের ঝুঁকির হতে পারে, সৃষ্টি হতে পারে। এবং মনে রাখবে, যে সমস্ত কোম্পানিগুলোর নগদ প্রবাহ যে মুদ্রাস্ফীতির সাথে ওঠানামা করে, সেই সমস্ত কোম্পানির ক্রয় ক্ষমতা ঝুঁকি মানে পারচেজিং পাওয়ার রিস্কটা কম। কি বলেছি, কোম্পানির নগদ প্রবাহ মুদ্রাস্ফীতির সাথে ওঠানামা করে। আচ্ছা, একটু ব্যাখ্যা দিই। মনে করো যে একটা কোম্পানি, ঠিক আছে, অর্থনৈতিক মুদ্রাস্ফীতি কি হয়েছে, ঘটেছে। তো অর্থনীতি কোম্পানিটা মনে করে এই যে কলম উৎপাদন করে, ঠিক আছে। তো অর্থনৈতিক মুদ্রাস্ফীতি হয়েছে, এখন এই 60 টাকার কলমটা সে 65 টাকা দিয়ে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে অর্থনীতি যদি মুদ্রাস্ফীতি হয়, আর যদি 60 টাকার কলম যদি সে 65 টাকাতে যদি বিক্রি না করতো, শুধু 60 টাকাতে যদি কি করতো, বিক্রি হতো, আর যদি অর্থনীতি যদি কি হয়, মুদ্রাস্ফীতি যদি হয়, তাহলে ওই মুদ্রাস্ফীতির কারণে ওই কোম্পানির কি হয়ে গেল, যে প্রকৃত রিটার্নটা কি হয়ে যাবে, কমে যাবে। কিন্তু দেখা গেল যে অর্থনীতিতে 5% মুদ্রাস্ফীতি হয়েছে, কোম্পানি তার কলমের মূল্য 5% কি করতে পেরেছে, বাড়িয়ে দিতে কি পেরেছে, কোম্পানি 5% কি করতে পেরেছে, বাড়িয়ে দিতে পেরেছে। তাহলে ওই মুদ্রাস্ফীতির কারণে কোম্পানি কি ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আমরা বলেছি যে কোম্পানির নগদ প্রবাহ মুদ্রাস্ফীতির সাথে ওঠানামা করে, সেটার কোম্পানির ঝুঁকির পরিমাণটা কি হয়, মানে ক্রয় ক্ষমতার ঝুঁকির পরিমাণটা কি হয়, কম হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নগদ প্রবাহটা মুদ্রাস্ফীতির সাথে ওঠানামা করে না, সেক্ষেত্রে কিন্তু পারচেজিং পাওয়ার রিস্ক টা কিন্তু কি হয়ে যায়, খুবই কি হয়, বেশি হয়ে যায়, ক্রয় ক্ষমতার ঝুঁকিটা খুবই বেশি হয়ে যায়। মনে করো যে একটা কোম্পানি, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সে কি করেছে, যে 100 কোটি টাকা লোন দিয়েছে, 100 কোটি টাকা লোন দিয়েছে 5% ইন্টারেস্টে। কত পার্সেন্ট? 5% ইন্টারেস্টে 100 কোটি টাকা লোন দিয়েছে। তা এখন যদি মুদ্রাস্ফীতি যদি কি হয়, তখন কি হবে, ওই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যে 100 কোটি টাকা লোন দিয়েছে 5% ইন্টারেস্ট রেটে, তার লস না? তার লস, কারণ সে 100 কোটি টাকা হতে প্রতি বছর সে পাচ্ছে ইন্টারেস্ট কত, 5 কোটি টাকা। কত? 5 কোটি টাকা। এখন মুদ্রাস্ফীতি হলে এই 5 কোটি টাকার কি হয়ে যাবে, ক্রয় ক্ষমতা কমে যাবে না? তাহলে কোম্পানির কি হয়ে গেল, লস। আর কোম্পানি তো মনে করো মুদ্রাস্ফীতির সাথে সাথে সে তো 5% ইন্টারেস্টকে সে তো 6% বাড়াতে পারবে না, কারণ এই কোম্পানির সাথে তো তার চুক্তি হয়ে গেছে, ঠিক আছে। তুমি 100 কোটি টাকা লোন নিয়েছো, তুমি 10 বছরের ভিতরে এই লোনটা কি করতে হবে, পরিশোধ করতে হবে। এই কত পার্সেন্ট, 5% ইন্টারেস্ট রেটে তোমাকে কি করতে হবে, তোমাকে পরিশোধ করতে হবে।
হ্যাঁ 10 বছরের ভিতরে এই 5% ইন্টারেস্ট রেটে তোমাকে কি করতে হবে, এটা পরিশোধ করতে হবে। এখন দেখা গেল মুদ্রাস্ফীতির কারণে কি হয়ে গেল যে এই 5%-এ প্রতি বছর কত হয়, 5 কোটি টাকা হয়। তা তার কি হয়ে গেল, লস হয়ে গেল না? মনে করো 5 কোটি টাকা, মনে করো যে 1 কেজি চালের দাম 1 টাকা, হ্যাঁ, তাহলে 5 কোটি টাকা দিয়ে সে 5 কেজি চাল কি করতো, 5 কোটি কেজি চাল পেত। একটা বোঝার চেষ্টা করো, 1 কেজি চালের দাম মনে করো 1 টাকা, তাহলে ওই যে ফাইন্যান্সিয়াল কোম্পানি যখন 5 কোটি টাকা ইন্টারেস্ট পায়, এই 5 কোটি টাকা তার কার সমান, যে 5 কোটি কেজি চালের সমান। এখন মুদ্রাস্ফীতির কারণে 1 কেজি চালের দাম কত হয়ে গেল, 2 টাকা হয়ে গেল। কিন্তু সে বেচারা তো বছর শেষে 5 কোটি টাকা কি পাবে, ইন্টারেস্ট পাবে। এখন 5 কোটি টাকা দিয়ে কয় কেজি চাল কিনতে পারবে? 1 কেজি চাল কিন্তু আগে 1 টাকা ছিল, এখন কত, 2 টাকা। তো সে 2.5 কোটি কেজি চাল কি করতে হবে, কিনতে পারবে। অর্থাৎ আগে 5 কোটি টাকার মূল্য ছিল 5 কোটি কেজি চালের সমান, এখন 5 কোটি টাকার মূল্য হচ্ছে 2.5 কোটি কেজি চালের কি সমান। তাহলে ওই আর্থিক প্রতিষ্ঠানের আয়টা কি হয়ে গেল, কমে গেল না, সে ক্ষতিগ্রস্ত হলো না? তো এইভাবে মুদ্রাস্ফীতির সাথে যে সমস্ত প্রতিষ্ঠানের নগদ প্রবাহ উঠা নামা করে না, কারণ সুদের হারের মাধ্যমে কিন্তু এটা ফিক্সড হয়ে যায়, এটা ওঠানামার করার কোনো সুযোগ থাকে না, তাদের কিন্তু ওই পারচেজিং পাওয়ার রিস্ক, ক্রয় ক্ষমতা ঝুঁকির পরিমাণটা কি হয়ে যায়, বেশি হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে কিন্তু আমি ঝুঁকি নিয়ে অনেক কিছু কি করেছি, আলোচনা করেছি। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস একটু শিখে নিবা। এই যে ঝুঁকির উৎসগুলো আলোচনা করেছি, তোমরা ঝুঁকি এবং অনিশ্চয়তার ভিতরে পার্থক্য আলোচনা করো, ঝুঁকি এবং অনিশ্চয়তার ভিতরে পার্থক্য আলোচনা করো, এটা একটু কি করবা, দেখে নেবা। আর আরেকটা ইম্পর্টেন্ট আছে যে কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকির ভিতরে পার্থক্য আলোচনা করো, ঠিক আছে? আর 23 নম্বর ক্লাসে, আজকে 22 নম্বর ক্লাস, 23 নম্বর ক্লাসে তোমাদের বিশ্ববিদ্যালয়ে একটা অঙ্ক আসে, ঝুঁকির রিস্ক বের করা, ঠিক আছে? হ্যাঁ, রিস্ক বের করা, এটা আমি যেটা এসেছে এটা সলভ করে কি করবো, দিয়ে দেবো। তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা কি করতে পারবা, সলভ করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।